হ্যালো, ওয়েলকাম টু কেজিসি। আমার প্রিয় বাচ্চারা, প্রিয় স্টুডেন্ট যারা আছো, বাবু সোনা যারা আছো, সকলকে কেজিসিতে স্বাগত জানাচ্ছি। দেখো, 2025 সালে আমরা একসাথেই এগিয়ে চলতে 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 আমরা আরও অনেক কিছু শিখব। প্রথম দুটো যারা ক্লাস করেছো তারা হয়তো বুঝতে পারবে যে কী লেভেলের কন্টেন্ট এখানে আছে। তাই অযথা টাইম নষ্ট না করে তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই। আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের পৌঁছে গেছি এখন। ট্রপোস্ফিয়ারের দুটো ক্লাস হয়েছে, খুব ভালো পরিমাণের ক্লাস হয়েছে। ক্লাস, কোয়ালিটি, নোটস সমস্ত কিছু আমাদের অ্যাভেলেবেল আছে। দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আগের ভিডিও থেকে একটু দেখে নাও, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগানো হয়নি। ওকে, ওই নাম্বারে আমাকে তুমি কন্ট্যাক্ট করো। তোমাদের যত সমস্ত নোটসের ব্যাপার সেটা আমরা গুগল ক্লাসরুমে আমরা দিয়ে দিয়েছি। আর সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা ওখানে জয়েন করে দেবো বা লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে জয়েন্ট হয়ে যাবে। এর ফলে কি হবে, যা পড়ানো হচ্ছে তার দু রকম নোটস, একটা হ্যান্ড রিটেন নোটস এবং আমাদের এই যে ডিজিটাল বোর্ডের নোটস, সমস্ত নোটস তোমরা এক কাছে পেয়ে যাবে। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে একটু স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আলোচনা করব। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা প্রধানত দেখব প্রথম স্তরকে ট্রপোস্ফিয়ার বলা হচ্ছে, তাই সেকেন্ড স্তর যেটা আছে সেইটা হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের আমরা প্রথমে লিখব ডেফিনেশন। ওকে, চলো আমরা পেজে চলে যাই। এরপর একটু হেডিংটা দিয়ে দিই। স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের 1 নম্বর পয়েন্ট আমরা পড়ে দেবো ডেফিনেশন বা সংজ্ঞা, বা স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে যদি জিজ্ঞাসা করে আমরা কি লিখতে পারি, সেই রকম কিছু তো একটা পড়ে যেতে হবে পরীক্ষায়, না? যদি লিখতে দেয় তখন আমরা কি করব? তার জন্য আমরা প্রথমে পড়ব ডেফিনেশন অফ স্ট্র্যাটোস্ফিয়ার। একটু বাংলায় ক্লাস হোক, ইংলিশে ক্লাস তোমরা আগের দিন দেখেছো, এরপরে বাংলার ক্লাসের ডেফিনেশনটা কেমন হবে দেখো, একটু বাংলা ইংলিশে মিশিয়ে করব। ট্রপোস্ফিয়ার এর উপরে 12 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরটিকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এই হচ্ছে আমাদের ডেফিনেশন, এটা আমরা লিখতে চলেছি। কি লিখব? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 12 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরটিকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এটা একটা সংজ্ঞা হিসেবে লিখে নাও। বায়ুস্তর, যে বায়ুস্তর ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 12 থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, তাকে বলবো আমরা স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের আর একটা পয়েন্ট আমরা এখানে লিখতে পারি যে এই স্তরে কোনো মেঘ থাকে না, এর একটা বৈশিষ্ট্য। মেঘমুক্ত এই স্তরে সামান্য ধূলিকণা থাকলেও মেঘমুক্ত এই স্তরে সামান্য ধূলিকণা থাকলেও জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার যেটাকে বলে, সেটা একেবারেই থাকে না। না, বা জলকণা থাকে না বলা যেতে পারে। এই পয়েন্ট একটা পয়েন্ট হিসেবে আমরা এটা ডিনোট করে রেখে দিয়েছি। এরপর দেখো,
এরপর আমরা কি লিখব, এরপর এর একটি নাম আমরা লিখব যে অপর নাম, এর অপর নাম শান্তমণ্ডল। শান্তমণ্ডল, ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে যে শান্তমণ্ডল কার নাম। ঠিক আছে, এই পয়েন্টটাকে একটু পয়েন্ট করে রাখো, এই পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হবে। আমরা আস্তে আস্তে সমস্ত কিছু পড়বো। এখানে দেখো 1 নম্বর পেজে আমরা ডেফিনেশন পড়েছি, চলো 2nd নম্বর পেজে আমরা যাই, গিয়ে এখানে 2 নম্বর টপিক আমরা একটু ডিসকাস করি। 2 নম্বর টপিকে আমরা কি রাখবো, হাইট। হাইটে আমরা দেখব ট্রপোস্ফিয়ারের উপর থেকে, কোথা থেকে না, ট্রপোস্ফিয়ার এর ওপর থেকে 45 কিলোমিটার, অথবা কোনো কোনো বইয়ে লেখা থাকবে 50 কিলোমিটার। 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেখো তোমরা বলতে পারো 5 কিলোমিটারও বলতে পারো, অথবা 50 কিলোমিটারও বলতে পারো, ওকে, দুটোই কিন্তু সঠিক। অপশানে যদি দেয় তাহলে 45 50 একসাথে দেবে না, আলাদা আলাদা দিতে পারে, মানে 45 থাকলে 50 থাকবে না, বা 50 থাকলে 45 থাকবে না, কারণ 50 আর 45-এর মধ্যে ঘোরাফেরা করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রপোস্ফিয়ারের উপর বলতে দেখো, যদি আমরা একটা ছবি আঁকি, দাঁড়াও, এইভাবে নয়, যদি আমরা একটা ছবি আঁকি, পৃথিবীর উপরিপৃষ্ঠে যদি এটা ধরি, ঠিক তার উপরে একটা স্তর আছে, যেই স্তরের নাম কি আছে, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে আরও একটা স্তর আছে, যেই স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই যে হাইটটা, এটা ভূপৃষ্ঠ, এটা আমরা জানি গ্রাউন্ড, ভূপৃষ্ঠ, সেখান থেকে ওপর পর্যন্ত দেখো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ওপর থেকে 45 অর এটাকে বলা যাচ্ছে 50 কিলোমিটার, যে কোনো কোনো জায়গায় 50 কিলোমিটার, কোথাও কোথাও 45 কিলোমিটার। ঠিক আছে, এই এরিয়াটা। আর এখানে কত, প্রায় আমরা অ্যাপ্রক্সিমেট মানে অ্যাভারেজ একটা হাইট পড়েছিলাম, অ্যাপ্রক্সিমেটলি কত, 12 কিলোমিটার অ্যাভারেজ হাইট। কার, এই ট্রপোস্ফিয়ারের, অথবা 13 কিলোমিটারও তোমরা বলতে পারো। ঠিক আছে, এখান থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের নাম কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো ডিজিটাল বোর্ড আছে, তাহলে ডেমনস্ট্রেশন তো চলবেই, ডেমনস্ট্রেশন না হলে পড়াটার কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যাবে, এরকম ডেমনস্ট্রেশন টুকটাক প্রয়োজন। হাইট আমরা তাহলে ডিসকাস করলাম কিভাবে হচ্ছে। এরপর নেক্সট আমরা একটা পয়েন্টে চলে যাই, এই পয়েন্ট হচ্ছে 3 নম্বর পয়েন্ট দিই আমরা, এইটা হচ্ছে তোমাদের ওজোন লেয়ার। এক এক করে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের সমস্ত কিছু পড়বো এবং তার বৈশিষ্ট্য পড়বো, তার মধ্যে কি আছে। ওজোন লেয়ার, ওজোনের সংকেতটা কি, ওজোনের সংকেত হচ্ছে O3। ওজোনের সংকেত O3, এটা একটু মাথায় রাখা দরকার। এরপর ওজোন লেয়ার সম্বন্ধে পড়ব। ওজোন লেয়ার সম্বন্ধে কি পড়ছি না, এই স্তরে, কোন স্তরে না, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের একটা স্তর পাওয়া যায়। ওজোন গ্যাস এর
একটা স্তর পাওয়া যায়। দেখো বলে বলে লিখছি যাতে আমাদের লেখাপড়া দুটো একসাথে হয়। তাহলে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের একটি স্তর পাওয়া যায়। এখানেও ডেমনস্ট্রেশন হবে। পৃথিবীর বায়ুমণ্ডলের যে টোটাল পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 90% ওজন, ZONE ওজন 90%, 100% ওজন যদি থাকে পুরো বায়ুমণ্ডলে, তার 90% ওজন এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা পেয়ে যাই। কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার, HERE এ থাকে। একটা খুব পুরু একটা স্তর, সর্বাধিক একটা স্তর, ঠিক আছে। এর সাথে সাথে ওজোন লেয়ারের আর একটা পয়েন্ট আমরা এখানে লিখতে পারি যে 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কোন স্তরটা? এই ওজোন স্তরটা, ওজোন লেয়ার, OZONE, ওজোন লেয়ার 16 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে, তার মানে এটা লাল কালিয়ে লিখতে হবে। লাল কালিয়ে লিখছি, দেখো যে ওজোন স্তরের অধিক্য এখানে আছে। এই স্তরে দেখো 16 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা ওজোন লেয়ার আছে। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। তার জন্য মানে ওজোন স্তরের একটা অস্তিত্ব থাকে, তার জন্য বা ওজোন গ্যাসের অধিক্যের জন্য এই স্তরকে ওজোনোস্ফিয়ার বলা হয়। লাস্টে আমরা অবশ্যই কোশ্চেন করব, আমরা জাস্ট একটু ওভারভিউ নিচ্ছি সমস্ত কিছু। ওজোন লেয়ারের সংকেত আমরা কি পড়েছি? O3। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের আধিক্য থাকার জন্য এটাকে কি বলা হচ্ছে? ওজোনোস্ফিয়ার। ওকে, এই পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে আমরা এর উপাদান সম্পর্কে পড়ব। কার উপাদান? না, যেই স্তর সম্পর্কে আমরা পড়ছি, এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপাদান। দেখো এত ডিটেলসে কোথাও কোনো নোটসে লেখা থাকবে না, কোনো বইয়েও থাকবে না। প্রথম উপাদান, 1 নম্বর উপাদান, এখানে বলা যেতে পারে এই স্তরে অক্সিজেন প্রায় থাকে না। সব কিছুতেই আসবো। এই স্তরে অক্সিজেন প্রায় থাকে না, প্রায় থাকে না। দেখো এখানে তো ওজোন মানে O3 আছে, তাহলে O2 নেই কেন? কারণ যা O2 আমাদের এখানে থাকে, সেই O2 O3-তে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। মানে খুব কম পরিমাণে O2 থাকলেও তা O3-তে বা ওজোনে রূপান্তরিত হয়, O3-তে রূপান্তরিত হয়। তাহলে এখানে শ্বাসকষ্ট দেখা যেতে পারে এই স্তরে, কারণ অক্সিজেন এখানে নেই, যা আছে সব O3 হয়ে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, পয়েন্ট নম্বর 2 বলতে পারি এই স্তরে বায়ুর পরিমাণ খুব কম। এই স্তরে
বায়ুর পরিমাণ খুব কম। বায়ু প্রায় থাকে না বললেই চলে। 3 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি। এরপর দেখো, আমরা প্রথমে একটা নাম ডিনোট করেছিলাম, যে নামটাকে কি বলা হচ্ছিল? শান্তমণ্ডল। কেন বলা হয় এখানে আমরা পড়ব। ভালো করে লাইনটা লিখে রাখো, যে এই স্তরে ধূলিকণা ও জলকণা, এই স্তরে ধূলিকণা ও জলকণা না থাকায়, এই স্তরে ধূলিকণা এবং জলকণা না থাকায় মেঘ, তাছাড়াও বৃষ্টি এবং বজ্রপাত, বজ্রপাত, ঝড় এর সৃষ্টি হয় না। ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা। তাহলে এই স্তরে ধূলিকণা জলকণা না থাকার জন্য এখানে মেঘ, বৃষ্টি, বজ্রপাত, ঝড় এই সমস্ত জিনিস সৃষ্টি হচ্ছে না। তাই এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। এটা খুব একটা ভাইটাল লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে এই স্তরে ধূলিকণা জলকণা না থাকার জন্য এখানে মেঘের সৃষ্টি হয় না, বজ্রপাতের সৃষ্টি হয় না, ঝড় হয় না, এরকম ঘটনা ঘটে না, এইরকম প্রাকৃতিক যে বিপর্যয় এখানে ঘটে না। তাই এই স্তর শান্ত থাকে, তাই একে বলা হচ্ছে শান্তমণ্ডল। তাছাড়াও এখানে উপাদান যেহেতু পড়ছি, আরও কিছু উপাদান থাকার কথা তো এই স্তরে। কি কি উপাদান আছে একটু দেখে নিই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আর কি উপাদান আছে, N2 এখানে উপস্থিত। তাছাড়া কি থাকে, O3 যেটাকে বলা হচ্ছে ওজোন। আর খুব সামান্য O2, যেটা O3-তে আবার রূপান্তরিত হয়ে যায়। এটা আমরা পড়বো যে O2 ভেঙে কিভাবে O3 হচ্ছে, আবার কি ঘটনা ঘটছে, বা ওজোন স্তর ফিক্সড আছে কিভাবে, এইরকম ঘটনা আমরা পড়বো আস্তে আস্তে। আমরা জাস্ট শুধুমাত্র ট্রপোস্ফিয়ারের পর স্ট্র্যাটোস্ফিয়ারের উপাদানগুলো পড়েছি, N2, O3 এবং খুব সামান্য পরিমাণে O2। এই হচ্ছে তার উপাদান পড়ার পর আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে গিয়ে আমরা দেখব যে উচ্চতার ভিত্তিতে এর চাপের কি পরিবর্তন হয়, এটা আমরা দেখব। আচ্ছা, তার আগে একটা এখানে ডিটেলসে বলার দরকার ছিল, ওজোন লেয়ারটা যেটা, ধরো এটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, মানে এখানে ধরো 12 কিলোমিটার আর এখানে হচ্ছে 45 কিলোমিটার। ঠিক তার মাঝে একটু ডেমনস্ট্রেশন তো খুব হওয়া দরকার। ঠিক তার মাঝে দেখো 12-র পর 13, 14, 15, 16 কিলোমিটার থেকে স্টার্ট করে আপ টু 30 কিলোমিটার পর্যন্ত এই যে একটা স্তরের সৃষ্টি হয়েছে, এই স্তরটাকে বলা হচ্ছে ওজোন স্তর। এই গ্রিন কালারের যেটা করা হচ্ছে 16 থেকে 30 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, এই রকম। তার মানে দেখো, উপর থেকে নিচু পর্যন্ত যে স্তরটা, এইটা কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এইটুকু অংশটায় আমাদের কি আছে, ওজোন লেয়ার আছে, তাই তো? আচ্ছা, খুব ভালো জিনিস, এটা ডেমনস্ট্রেট করা হলো। চলো, উপাদানের পর আমরা কি জানছি, উচ্চতার ভিত্তিতে চাপের পরিবর্তন। উচ্চতার ভিত্তিতে চাপের তারতম্য।
উচ্চতার ভিত্তিতে চাপের তারতম্য বলতে বোঝানো হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপের কি পরিবর্তন হবে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ কমতে থাকবে। চাপ কি হবে? কমতে থাকবে। মানে with height increases the pressure decreases in this atmospheric level in this layer of the atmosphere, এরকম বলা যেতে পারে। এর কারণ কিছু আছে। আমাদের কোশ্চেন সবসময় এখানে হচ্ছে হোয়াই, কেন এরকম ঘটনা কেন ঘটছে, তার অ্যান্সার আমাদের কাছে অবশ্যই আছে। ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস হবে। দেখো 1 নম্বর পয়েন্ট, বায়ুর পরিমাণ এখানে খুব কম। বায়ুর পরিমাণ কম এবং নাম্বার 2 বায়ুর পরিমাণ কম, তাছাড়া এখানে ডাস্ট এবং জলীয় বাষ্প নেই। এই স্তরে ডাস্ট মানে ধুলো এবং জলীয় বাষ্প সেরকম কিছু নেই। 3 নম্বর কি, এরিয়া বেশি। তাহলে দেখো একটা জায়গায় এরিয়া যদি বেশি হয় আর সেখানে বায়ুর পরিমাণ যদি কম থাকে, তাহলে চাপ কি বেশি দিতে পারবে না? চাপ তো কম হয়ে যাবে আগের থেকে। কারণ দেখো নিচে কি এরিয়া কম ছিল এবং সেখানে চাপ দেওয়ার জন্য বায়ুর পরিমাণ বেশি ছিল। আপাতত নিচের দিকটাই, যত উপরের দিকে আসছি তত আসতে চলার পর কেমন ঘটনা ঘটবে দেখো, আস্তে আস্তে এরিয়াটা এক্সপ্যান্ড করবে, মানে এরিয়াটা আরও বৃদ্ধি পাচ্ছে। এরিয়া যখনই বৃদ্ধি পাচ্ছে আর গ্যাস মলিকিউল বা গ্যাসের অণুর সংখ্যা যদি ক্ষুদ্র মানে খুব কমে যায়, তখন আমাদের কি হবে, চাপটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে উচ্চতা যত বাড়বে চাপ তত কমবে, মানে ওপরে বায়ুর পরিমাণ কমতে থাকে, তাই চাপও কমতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা খুব ভালো পয়েন্ট গেল। এরপর নেক্সট পয়েন্ট আমরা দেখব 6 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে উচ্চতার ভিত্তিতে উষ্ণতার তারতম্য। উচ্চতার ভিত্তিতে উষ্ণতার তারতম্য মানে পরিবর্তন কি হয় এই স্তরে। দেখো এর আগের স্তরে আমরা কি দেখেছিলাম, যে উচ্চতা বাড়ছে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, বাট এই স্তরে উল্টো হবে। কেন হবে তাও আমরা ডিসকাস করব। ঠিক আছে, যে এইরকম নয় এটা হবে ওটা হবে পড়ে চলে যাব। এখানে আগে লিখি টেম্পারেচার ইনক্রিজ উইথ হাইট ডিক্রিজ, হাইটও ইনক্রিজ হবে। আমি দেখছিলাম তোমাদের মনটা কোন দিকে আছে। টেম্পারেচার ইনক্রিজ হবে কার সাথে সাথে? হাইট ইনক্রিজের সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার, মানে এটা লিখতে পারি হাইট প্রপোর্শনাল টু টেম্পারেচার। কিন্তু এটা লেখার জন্য কি হতে হবে না, একে সঠিক নিয়মে বৃদ্ধি পেতে হবে। বাট আমরা একটা পয়েন্ট দেখব, 25 কিলোমিটার পর্যন্ত উষ্ণতা বৃদ্ধির হার সমান থাকে বা সেম থাকে। তার ওপরে উষ্ণতা বৃদ্ধির
হার বৃদ্ধি পায়। মানে ধরো প্রতি কিলোমিটারে কিছু কিছু করে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছিল, এটা 25 কিলোমিটার পর্যন্ত হবে, বাট তারপর যখন হবে সেই রকম ফিক্স থাকবে না যে ওই টেম্পারেচারই বৃদ্ধি হবে 1 কিলোমিটার ছাড়া ছাড়া, বেশি 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 করে টেম্পারেচার তারপরে বৃদ্ধি হতে থাকবে। ওকে, এইটা বলা হয়েছে এখানে। চলো এরপরে দেখা যাক এর টেম্পারেচার কত থেকে কত পর্যন্ত থাকে। -56 ডিগ্রি সেলসিয়াস আমার সেখানে টেম্পারেচার ছিল, এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বা -3 ডিগ্রি সেলসিয়াস এইরকম টেম্পারেচারে এটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে আপার লেয়ার অফ স্ট্র্যাটোস্ফিয়ার, আর এটা হচ্ছে লোয়ার লেয়ার অফ স্ট্র্যাটোস্ফিয়ার। মানে যদি এটা স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের স্তর হয়, এখানে -56 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরের স্তর 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় টেম্পারেচার বৃদ্ধি হতে হতে। ঠিক আছে, এরপর টেম্পারেচার যে এরকম বৃদ্ধি হচ্ছে তার কিছু কারণও তো থাকার কথা, তাহলে তার কারণটা আমরা জানবো। কোশ্চেন থাকবে হোয়াই, অলওয়েজ, কেন হচ্ছে এরকম ঘটনা, আর তার অ্যান্সার 1 নম্বর পয়েন্ট, এবং খুব ইম্পর্টেন্ট ভাইটাল একটাই পয়েন্ট দিচ্ছি, ডিউ টু দ্য অ্যাবজর্পশন অফ ইউভি রে, ডিউ টু অ্যাবজর্পশন অফ ইউভি রে, সরি আরটা বড় হাতে হয়ে গেছে, এটা ছোট হাতে লেখো, রে বাই O3, মানে ওজোন স্তর দ্বারা ইউভি রশ্মিকে ওখানে অ্যাবজর্ব করে নেয়, শুষে নেয় ইউভি রশ্মিটা, সূর্য থেকে আগত রশ্মি একটা ইউভি রশ্মি, সেই ইউভি রশ্মিটাকে ওজোন গ্যাস বা ওজোন স্তর শুষে নেয় এবং তার টেম্পারেচার বৃদ্ধি ঘটায়, ওটা আর পৃথিবীর দিকে আসতে দেয় না আর কি, বাধা দেয় আর কি। এটাকে আমি যদি ভালোভাবে লিখি কি লেখা যাবে না, ওজোন স্তর সূর্য থেকে আসা ইউভি রশ্মিকে শোষণ করে, এটা আমরা লিখব ওজোন স্তর সূর্য থেকে আসে, সূর্য থেকে আসা ইউভি রশ্মিকে শোষণ করে। ওকে, দেখো সূর্য থেকে আসা ইউভি রশ্মিকে ওজোন স্তর শোষণ করছে, এবং এই শোষণ করার ফলে কি উষ্ণতার বৃদ্ধি ঘটায়। তাহলে এখানে আরেক লাইন লিখতে পারি, এখানেই লিখতে পারি ইউভি রশ্মিকে শোষণ করে উষ্ণতার বৃদ্ধি ঘটায়, উষ্ণতার বৃদ্ধি ঘটায়, এই পয়েন্টটা লেখা যাবে। এরপর আমরা যে পড়লাম ইউভি রে জিনিসটা কি, বললাম তো যে ইউভি রে সূর্য থেকে আসছে, এসে এখানে আটকে যাচ্ছে এবং টেম্পারেচার বৃদ্ধি করছে। বাট ইউভি রে, হোয়াট ইজ ইউভি রে? ইউভি রে সম্পর্কে একটু সাধারণ আইডিয়া জেনে নিই। এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এর ওয়েভলেন্থ থাকে 10 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে, 10 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে এর ওয়েভলেন্থ থাকে। দেখো এই 10 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে যে ওয়েভলেন্থটা, এটা কি ভিজিবল লাইটের থেকে কম, শর্টার দ্যান ভিজিবল লাইট। মানে যে দৃশ্যমান আলো আমরা দেখতে পাই সেই আলোর থেকে কিন্তু কম, বাট লঙ্গার দ্যান এক্স রে।
এক্স রে থেকে কিন্তু এটা বেশি, এর ওয়েভলেন্থ বেশি, বাট ভিজিবল লাইটের থেকে এর ওয়েভলেন্থ কম ইউভি রে। ঠিক আছে, ইউভি রে এর আমরা দেখলাম যে ইউভি রে জিনিসটা কি, সূর্য থেকে আগত একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে কিছু ক্ষতি করতে পারে কি আমাদের? হ্যাঁ, ক্ষতি করতে পারে। কেমন ক্ষতি করতে পারে? এটা হচ্ছে ইট ক্যান চেঞ্জ বলবো না, এটাকে বলবো ড্যামেজ। কারণ চেঞ্জ বললে খারাপ করা যাবে। ইট ক্যান ড্যামেজ our DNA, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তাছাড়াও এটা আর কি কি করতে পারে? স্কিন ক্যান্সার, স্কিনের ক্ষতি করতে পারে। ঠিক আছে, তাহলে ইউভি রশ্মি সম্বন্ধে সাধারণ আইডিয়া আমরা একটা রাখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রে যার ওয়েভলেন্থ 10 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে থাকে, ভিজিবল লাইটের থেকে কম এবং এক্সরে থেকে বেশি। আর এটা আমাদের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করতে পারে, স্কিনকে বার্ন করতে পারে বা পুড়িয়ে দিতে পারে, অথবা স্কিনের ক্যান্সার ঘটাতে পারে, এই রকম ঘটনা ঘটাতে পারে। ওকে, চলো নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে আমরা কি দেখব? নেক্সট পেজে আমরা দেখব যে আমাদের এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিছু এয়ারক্রাফট চলাচল করে। এয়ারক্রাফট বলতে জেট বিমান, সাধারণ বিমান নয়, জেট বিমান। দেখো 7 নম্বর পয়েন্ট দিচ্ছি। 7 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব এয়ারক্রাফট সম্বন্ধে। এখানে এই পয়েন্টে লেখা যায় যে জেট বিমান এই স্তরে চলাচল করে। কারণটা কি? এই স্তরে দেখো পশু তো নিচে আছে, পাখি উড়ছে তো একটা মিনিমাম হাইটে, সেই হাইট কিন্তু নিচে, অনেক নিচে। এখানে বায়ুর কোনো বাধা সৃষ্টি হবে না, মেঘ নেই, বজ্রপাত নেই। এখানে কি হয়, ফ্রিলি মুভ করতে পারে জেট বিমান, আর খুব হাই স্পিডে যায়, কারণ এখানে বায়ুর পরিমাণ খুব কম। তার জন্য এই স্তরে জেট বিমানগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে এই স্তরে চলাচল করতে পারে। ঠিক আছে, যেমন জেট বিমানের কিছু নাম জানা আছে। SR-71 জানা আছে। এটাকে কি বলা হতো? এটাকে বলা হতো ব্ল্যাক বার্ড। দেখো এটা পরীক্ষায় পড়বে না, এটা সাধারণ বলছি, এটা ইউএস এর যুদ্ধ বিমান, ইউএস। ঠিক আছে, তাছাড়া আরও আছে, যেমন আমাদের দেশের MiG-29, জিটা বড় হাতের হয়, 29, এগুলো সব রাশিয়ান। এটা MiG-29, এটা কি রাশিয়ান মেড, রাশিয়ায় তৈরি করা হয়েছে, ইউজড বাই ইন্ডিয়ান এয়ারফোর্স, IAF, পাকিস্তানের বাপ। তাছাড়া আরও একটা আছে সুখোই, এটাও রাশিয়ান। IAF, ইন্ডিয়ান এয়ারফোর্সে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আরও একটা আছে যেটাকে বলা হচ্ছে রাফাল, ফ্রান্সের তৈরি, ইন্ডিয়ান এয়ারফোর্স ইউজ করে, ফ্রান্স থেকে এটাকে নেওয়া হয়েছে। বুঝা গেছে? ভেরি ডেঞ্জারাস জিনিস এই সমস্ত জিনিস, এই জেট বিমান। এরা খুব নিচেও উড়তে পারে, খুব ওপরেও উড়তে পারে। ঠিক আছে, এইগুলো তৈরি করা হচ্ছে, এগুলো হচ্ছে জেট বিমান। ঠিক আছে, এই জেট বিমান কি করে? যুদ্ধ বিমান হিসেবে এরা পরিচিত। দেখো লাস্ট পয়েন্ট আমরা যাব, একদম লাস্ট পয়েন্ট, যেটাকে বলবো আমরা স্ট্র্যাটোপজ।
স্ট্র্যাটোপোজ, হেডিংটা দিয়ে দিই। দেখো হেডিংটা দেওয়ার পর আমরা সাধারণত একটা সংজ্ঞার মতো পড়বো স্ট্র্যাটোপোজ জিনিসটা কি। স্ট্র্যাটোপোজ হলো STRATO পোজ হলো স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের বাউন্ডারি লাইন। এর বাউন্ডারি লাইন স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের বাউন্ডারি লাইনকে বলা হচ্ছে স্ট্র্যাটোপোজ, মানে আপার লেভেল অফ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার এটাকে বলা যায়। ঠিক আছে, এইখানে যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অপরিবর্তিত থাকে, ওকে। তাহলে এখানে দেখো কি ঘটনা ঘটছে, এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিবর্তন ঘটছে না। ঠিক আছে, আচ্ছা এখানে আমি 4টা কোশ্চেন কি 5টা কোশ্চেন আমি তোমাদের স্ক্রিনের সামনে রাখছি, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা খুঁজে খুঁজে বের করবে, ওকে। দেখো আমরা যতটা পড়েছি এরপরে আমরা কোশ্চেন সম্বন্ধে একটু দেখব। এই হচ্ছে আমাদের কোশ্চেন। প্রথমত বলেছে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন, যা আমরা প্রথমেই পড়েছি। আমরা যে স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আমরা এখন পড়ছি সেটাকে শান্তমণ্ডল বলা হয়, কারণ এখানে মেঘ, ঝড়, জল, ধূলিকণা এরকম কিছু ঘটনা ঘটে না, প্রাকৃতিক বিপর্যয় ঘটে না, তাই এটাকে শান্তমণ্ডল বলা হয়। এরপরে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা কত? সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি, ওকে। সর্বনিম্ন আমরা ওই -56 বা -60 পর্যন্ত আমরা ধরতে পারি। জেট বিমান কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে? জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে। বায়ুমণ্ডলের কোন স্তরের ওজোন গ্যাস সর্বাধিক দেখা যায়? বোঝা যাচ্ছে তো, 90 থেকে, দেখো এখানে 90 থেকে, আরে এক মিনিট, বায়ুমণ্ডলের 90% ওজোন এখানেই থাকে। কোথায়? 16 থেকে 30 কিলোমিটারের মধ্যে, যেটা আমাদের কোথায় পড়ছে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই পড়ছে। তাহলে এই জন্যই ওজোন স্ফিয়ার বলা হয় এটাকে, কারণ সর্বাধিক বা সব থেকে বেশি পরিমাণ ওজোন আমরা এই স্তরে দেখতে পাই, তার জন্য এই স্তরটাকে ওজোন স্ফিয়ার বলা হয়। ঠিক আছে, দেখো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। কোশ্চেন আমরা দেখেছি এবং তার সাথে সাথে থিওরি খুব সুন্দরভাবে পড়েছি। আশা করছি পরের দিন আরও খুব সুন্দরভাবে আরও একটা নতুন জিনিস নিয়ে আসবো। স্ট্র্যাটোস্ফিয়ার আজকে আমরা শেষ করেছি, নেক্সট ক্লাস আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আজকের জন্য এখানেই গুড নাইট সবাইকে, নেক্সট ক্লাসে আমরা আবার দেখা করছি।